হাই, আমি অর্জুন দাস। এর আগের ভিডিওতে মাইক্রো টিচিং সম্পর্কে যে একটা ইন্ট্রোডাকশন দেওয়া হয়েছিল, এবার সেই মাইক্রো টিচিং এর যে মোট 5টা স্কিল আছে, সেই 5টা স্কিলগুলোকে আলাদা আলাদাভাবে ভাগ করে এবং একটি উদাহরণের সাহায্যে সেটিকে দেখানো হচ্ছে। যে মোট 5টা স্কিল আছে সেগুলি হলো: 1 নম্বর ইন্ট্রোডিউসিং দ্য লেসন, 2 কোয়েশ্চেনিং, 3 ইউজ অফ টিচিং এইডস, 4 রিইনফোর্সমেন্ট এবং 5 ইলাস্ট্রেশন। তো একদম প্রথমটা এখানে দেখানো হচ্ছে অনুশিক্ষণ পাঠ পরিকল্পনা 1। ইন্ট্রোডিউসিং দ্য লেসন অর্থাৎ পাঠাবতারণম। এখানে লেখা আছে যেটা দক্ষতায়াহ নামা পাঠাবতারণম। এখানে একটি 11 এর একটি টপিক, যে টপিকের উপরে এখানে মাইক্রো টিচিংটি করা হয়েছে। টপিকটার নাম হচ্ছে মেঘদূতম, মহাকবি কালিদাসের বিরচিতাः মেঘদূতম। বিষয় সংস্কৃতः, সময়ः 10 নিমিষাः। তারপরে যেটা লেখা আছে কৌশলস্য উপাদানানি, অর্থাৎ এই যে পাঠাবতারণম বা ইন্ট্রোডিউসিং দ্য লেসন, এর আন্ডারে যে 5টা স্কিল আছে, সেই 5টা স্কিল পরপর এখানে দেখানো হয়েছে। অবধানাকর্ষণম, বিপ্রেরণায়াः, স্তর নির্ধারণম, পূর্বাভিজ্ঞতা সহ সংযোগাः, শিক্ষণার্থং স্বীকৃত বিষয়स्य উল্লেখः, যথাযথ উপকরণানাং ব্যবহারः। এবার এখানে মোট 5টা কলম দেওয়া আছে। বিষয়স্য পরিলেখাः, এখানে আমাদের যে মূল হেডিং, যে এখান থেকে যে পর্যন্ত আমরা একটা ক্লাসে পড়াবো হচ্ছে মেঘদূতম নামে যে একটা টপিক সিলেক্ট করেছিলাম, সেই টপিকের যতটুকু পড়াবো ততটুকুই তার প্রথম দুটো শব্দ, তারপর একটা হাইপেন দিয়ে তার পরের একদম শেষের দুটো শব্দ লিখে দিতে হবে। তারপরে তার ডান দিকে যে একটা মেন কলম শিক্ষণ প্রক্রিয়া, এখানে দুটো কাজ, একটা একজন প্রথম টিচার কি করবেন এবং একজন স্টুডেন্ট কি করবেন। যেটা টিচার কি করবেন সেটা বাঁদিকে লেখা আছে শিক্ষক কার্যক্রমাহ, এবং ডান দিকে যেটা লেখা আছে শিক্ষার্থী কার্যক্রমাহ। তারপরে ডান দিকে আছে কৌশলস্য উপাদানানি, অর্থাৎ যে মূল কৌশল, যে স্কিল ইন্ট্রোডিউসিং দ্য লেসন বা পাঠাবতারণম, তার যে উপাদানগুলো সেটা ডান দিকে পরপর লিখতে হবে। এবং একদম শেষে দেওয়া আছে সময়ः, অর্থাৎ এখানে সময়ের জন্য এই সাব স্কিলটার জন্য 2 নিমেষৌ বা 2 মিনিট। প্রথমে কি লেখা আছে শিক্ষক কার্যক্রমাহাতে, প্রথমে শিক্ষক মহাশয় শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করবেন। এরপর শিক্ষার্থীদের পাঠে মনোযোগ আকর্ষণের জন্য কয়েকটি প্রশ্ন করবেন। এখানে একদম ডান দিকের আগের যে কলাম আছে কৌশলস্য উপাদানানি, অবধান আকর্ষণ অর্থাৎ শিক্ষার্থীদের ক্লাসে মনোযোগ আকর্ষণ করাতে হবে। তারা প্রথমে এই ক্লাসে গিয়ে, আপনি যখন ক্লাসে যাচ্ছেন তখন তারা বিভিন্নভাবে মন এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে। তাদের মনটা যাতে আপনার ক্লাসের প্রতি, আপনার প্রতি এবং আপনার বিষয়ের প্রতি আকর্ষিত হয়, সেই জন্য একদম প্রথম কাজটা যেটা করাতে হবে সেটা এখানে দেওয়া আছে। প্রথমে একটা ছোট প্রশ্ন দেওয়া আছে, বলতো সংস্কৃত সাহিত্যে কাব্যকে কয় ভাগে ভাগ করা হয়? শিক্ষার্থীরা উত্তর দেবে 2 ভাগে। তারপরে যেটা প্রশ্ন আছে গীতিকাব্য কাকে বলে? এখানে উত্তর দেওয়া আছে পদ্য কাব্যকে যখন তাল, লয় ও ছন্দের সাহায্যে গান করা হয় তখন তাকে গীতিকাব্য বলে। তারপর বলছি যে সরি তারপরে যেটা বলছি গীতিকাব্য কাকে বলে বলা হলো। আর তারপর হচ্ছে বলতো দূত কথার অর্থ কি? অর্থ এখানে কি দিয়েছে, যে বার্তা বা খবর আদান প্রদান করে তাকে দূত বলে। এবং শেষ প্রশ্ন, একটি দূত কাব্যের উদাহরণ দাও। মেঘদূত। এখানে শিক্ষার্থীরা ক্রমে ক্রমে যে বিষয়ে পড়ার দিকে যাবে তাদের মনটা সেদিকে আকর্ষণ করতে হবে এই স্টেজে। তার পরবর্তী ধাপ আছে অভিপ্রেরণায়াহ স্তর নির্ধারণম, অর্থাৎ তাদের মধ্যে মোটিভেশন, প্রেরণা দিতে হবে।
যে তাদের বিরুদ্ধে যে এটা আমাদের যে তারা যেটা জানে, তারা এতদিন যেটা জেনে এসছে তার ভিতরেই কোনো একটা টপিক পড়ানো হচ্ছে, মোটিভেশনা বা প্রেরণা পড়ার জন্য। প্রশ্ন কি দিয়েছে এখানে, বর্তমানে আমরা কিসের সাহায্যে বার্তা প্রেরণ করি? মোবাইল ফোন, SMS ইত্যাদি। এবং তারপরে দেওয়া আছে আমরা বার্তা কাদের প্রেরণ করি? দূরবর্তী কোনো ব্যক্তির সাথে সংযোগ স্থাপনের জন্য বার্তা প্রেরণ করি। তারপরে স্টেজ আছে পূর্বাভিজ্ঞতা সহ সংযোগঃ, অর্থাৎ পূর্বের যে অভিজ্ঞতা, সে এই পর্যন্ত একজন যে ক্লাস 11-এ পড়ে তার যে আগে পর্যন্ত যত রকম অভিজ্ঞতা আছে তার সঙ্গে এখন যে বিষয়টা আপনি পড়াতে যাচ্ছেন অর্থাৎ মেঘদূতম, তার সঙ্গে যোগাযোগ করে দিতে হবে। যেমন একজন পূর্বে এখানে কি প্রশ্ন দেওয়া আছে, মেঘদূত ছাড়া অন্য কোন কাব্যে আমরা দূতের উল্লেখ পাই? তাহলে উত্তর কি আছে, রামায়ণে রাম হনুমানকে লঙ্কায় রাবণের কাছে দূত হিসেবে পাঠিয়েছিলেন। রামায়ণের নামটা তারা প্রত্যেকটা ছাত্রছাত্রী আগে শুনেছিলেন এবং সেখানে হনুমানকে লঙ্কায় পাঠানো হয়েছিল এটাও প্রত্যেকটা ছাত্রছাত্রী জানে। তারপরে প্রশ্নটা কি আছে, মোবাইল ফোন আবিষ্কারের আগে কিভাবে বার্তা প্রেরণ করা হতো? আজ সমাজে মোবাইল ফোন এসছে, তার আগে প্রত্যেকটা ছেলেমেয়েরা জানে চিঠি, টেলিগ্রাম ইত্যাদির সাহায্যে আগে বার্তা প্রেরণ করা হতো। তারপরে যে স্কিলটা আছে তার নাম হচ্ছে শিক্ষানার্থম স্বীকৃত বিষয়সে উল্লেখঃ, অর্থাৎ যে গল্প বা যে টপিকটা আছে তার ভিতরে যে মূল কথাগুলো আছে, যে মূল বক্তব্য বিষয়গুলো আছে সেটা এখানে আপনি বা টিচার হিসাবে আপনি প্রেজেন্ট করবেন। সেখানে দেওয়া কি আছে, প্রথম মেঘদূত কাব্যের রচয়িতা মহাকবি কালিদাস। মহাকবি তার এই কাব্যে এক যক্ষের প্রিয়া বিরহের ফলে যে মানসিক অবস্থা তিনি এই কাব্যে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। এবং শিক্ষার্থীদের এখানে কোনো কাজ নেই, শিক্ষার্থীরা শুধুমাত্রই সেটা মন দিয়ে শুনবে এবং তার সঙ্গে আপনি বোর্ডে যে বিষয়গুলি লিখবেন সেটা মন দিয়ে দেখবে। তার পরবর্তী যে সাব স্কিল তার নাম হচ্ছে যথাযথ উপকরণের নাম ব্যবহারঃ। এখানে কি বলছে, শিক্ষক মহাশয় প্রয়োজন অনুযায়ী এই কাব্যের উপযোগী একটি চিত্র অঙ্কন করবেন, অর্থাৎ ব্ল্যাকবোর্ডে একটি চিত্র অঙ্কন করে দিলেন এবং শিক্ষার্থীরা ছবিটির দিকে মনোযোগ দিতে থাকবে। এখানে এই যে মোট 5টা সাব স্কিল হলো, এই 5টা সাব স্কিলের সাথে আমাদের প্রথম যে পার্ট ছিল অর্থাৎ ইন্ট্রোডিউসিং দ্য লেসন বা পাঠাবতারণম এখানে শেষ। এখানে 5টার জন্য 2 মিনিট করে 5 দুগুণ মোট 10 মিনিট এখানে সমাপ্ত হলো। এরপর আমরা আসছি এর যে পরবর্তী স্কিল আমাদের কোয়েশ্চেনিং অর্থাৎ প্রশ্নকরণম। তারপরে যেগুলো পরবর্তীতে লেখা আছে শ্রেণী একাদশা বিষয়ः সংস্কৃতः অদ্যতন পাঠः মহাকবি কালিদাস রচিতः মেঘদূতম। তারপরে যেটা লেখা আছে কৌশলস্য উপাদানানি, এখানে আগেরটা যেমন भाषायाः यथार्थता सुबोध्यता च निर्दिष्टोद्देश्यैः सह संयोगः पुनरावलोकनं पुनः निर्देशनं च शिक्षार्थीनां प्रतिक्रियाम् आधारीकृत्य प्रगत प्रश्नाः। এবং তার পরবর্তী পয়েন্ট এবং শেষ পয়েন্ট হলো অনুস্মারণম। এবার আমরা এই যে মোট 5টা সাব স্কিল দেখালাম এই সাব স্কিলে সেগুলিকে কি করে প্রয়োগ করতে হবে সেটা আমরা দেখে নেব। প্রথমে কি লেখা আছে আমরা পড়েছিলাম, ভাষায়াহ যথার্থতা সুবোধ্যতা চ, অর্থাৎ ভাষার যথার্থতা ও স্বচ্ছতা। আমরা যখন শিক্ষার্থীদের প্রশ্ন করব তখন আমি শিক্ষক বা আপনি যখন পড়াবেন আপনি শিক্ষক, তখন আপনার ভাষার ভিতরে অবশ্যই কিন্তু সুবোধ্যতা অর্থাৎ শিক্ষার্থীরা যেন আপনার কথাটা পরিষ্কার বুঝতে পারে যে আপনি কি বলতে চাইছেন এবং স্বচ্ছতা সেটা যেন পরিষ্কার হয়।
জলের মতো পরিষ্কার হয় এবং সেটা যেন পরিষ্কার তারা বুঝতে পারে যে আপনি আপনার প্রশ্নের ভিতরে কি আছে। যেহেতু আমরা এখানে দেখাচ্ছি কিন্তু আমাদের মূল স্কিলের নাম কোশ্চেনিং, অর্থাৎ প্রশ্ন কারণম। প্রশ্ন কারণমের যে 5টা দিকে আমরা লক্ষ্য রাখবো, সেই 5টা দিকে এখন আমরা আলোচনা করছি। তাহলে এখানে ভাষায়াহা যথার্থতা সুবোধ্যতা চ, এখানে যে পয়েন্টগুলো দেখানো হয়েছে, প্রথমে কি বলা হয়েছে, শিক্ষকা কার্যক্রমাহা, এখানে ক্লাসে একজন শিক্ষক হিসাবে আপনি কি করবেন, শিক্ষক মহাশয় মেঘদূত পাঠ সম্পর্কিত বিশেষ কিছু প্রশ্ন শিক্ষার্থীদের করবেন, সেগুলি ভাষা সহজ সরল ও স্পষ্ট হবে এবং শিক্ষার্থীরা কি করবেন, শিক্ষার্থীরা শিক্ষক মহাশয়ের প্রশ্নের উত্তর দেবেন। কি লেখা আছে, মেঘদূত কাব্যটি কোন ধরনের কাব্য, খণ্ডকাব্য। তারপরে প্রশ্ন, যক্ষ কেন মেঘকে দূত হিসাবে নিয়োগ করেছিলেন, উত্তর কি আছে, তার প্রিয়ার কাছে কুশল বার্তা প্রেরণের জন্য। তারপরে প্রশ্ন, মেঘদূত কাব্যের রচয়িতা কে, এখানে দেখুন প্রত্যেকটা প্রশ্নের ভাষা পরিষ্কার, কি বলতে চাইছেন একজন শিক্ষক সেটা একজন শিক্ষার্থীর জন্য পরিষ্কারভাবে বুঝতে পারে, এইদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তারপরে প্রশ্ন যেটা আছে, কাব্যে জনক তনয়া পদে কাকে বোঝানো হয়েছে, জনক তনয়া অর্থাৎ সীতা, অর্থাৎ জনকের কন্যা, জনক তনয়া শব্দের অর্থ কন্যা, জনক রাজার কন্যা বলতে কাকে বোঝানো হয়েছে, সীতা। এরপর আমাদের পরবর্তী যে সাব স্কিল আছে সেখানে চলে যাব, নির্দিষ্ট নির্দিষ্ট উদ্দেশ্যহি সাহা সংযোগঃ, অর্থাৎ আমাদের যে মূল লক্ষ্য, সেই লক্ষ্যের সঙ্গে বা সেই লক্ষণগুলির সঙ্গে শিক্ষার্থীদের যোগাযোগ করিয়ে দিতে হবে প্রশ্নের দ্বারা। আমাদের মূল স্কিল কি, কোয়েশ্চেনিং, এবং তার যে সাব স্কিল আছে সেটা হচ্ছে নির্দিষ্ট উদ্দেশ্যহি সহ সংযোগঃ, অর্থাৎ বিশেষ যে লক্ষণগুলির সাথে সংযোগ করিতে, অর্থাৎ প্রশ্ন এমন হবে যাতে আমি আমার যে পড়ানোর মূল উদ্দেশ্য সেটা যেন শিক্ষার্থীদের উত্তরের ভিতরে দিয়ে বেরিয়ে আসে, আমার প্রশ্নটা ঠিক সেরকম হবে। এখানে দেখুন প্রশ্নটা কি আছে, কাব্যটিতে মেঘকে দূত করা হলো, আমাদের মূল কাব্যের নাম কি, মেঘদূতম, সেখানে সেটাই হচ্ছে আসল প্রশ্ন এখানে করা হয়েছে, মেঘকে কেন দূত করা হলো, তার এখানে ব্যাখ্যা দেওয়া হয়েছে। যক্ষ কুবের কর্তৃক 1 বছরের জন্য রামগিরি পর্বতে নির্বাসিত হওয়ার পর একদিন আষাঢ়ের প্রথম দিনে আকাশে মেঘকে দেখে প্রিয়া বিরহে কাতর যক্ষ চেতন অচেতন জ্ঞানহীন হয়ে মেঘকে তার প্রিয়ার নিকট দূত হিসাবে নিয়োগ করেন। যেহেতু সে দূত হিসাবে নিয়োগ করা হয়েছিল, সেই জন্য কাব্যের নাম দেওয়া হয়েছে কি, মেঘদূতম। মূল যে লক্ষ্যের সঙ্গে এখানে আমাদের সম্পর্ক স্থাপন করা হলো। তারপরে আমাদের যে সাব স্কিল আছে সেটা কি দেওয়া আছে, পুনরাবলোকনম পুনঃ নির্দেশানাম চ, অর্থাৎ পুনরায় আলোকপাত করা এবং পুনরায় আবার নির্দেশ করা, অর্থাৎ আমরা যেটা আগে পড়ে এসেছি, যেটা যেটা শিক্ষার্থীদের ক্লাসে শেখালাম, আপনি যেটা ক্লাসে শিক্ষার্থীদের শেখালেন সেটা পুনরায় আবার একটু আলোকপাত করে দেওয়া। সেই জন্য এখানে প্রশ্নটা কি হয়েছে, যে এখানে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। 1 নম্বর কি, যক্ষ কোথায় নির্বাচিত হয়েছিল, রামগিরি পর্বতে, সোজা প্রশ্ন, পুনরাবলোকনম। যক্ষ কত বছরের জন্য নির্বাচিত হয়েছিল, 1 বছরের জন্য। তারপরে প্রশ্ন দেখুন কি আছে, যক্ষকে কে অভিশাপ দিয়েছিলেন, ধনপতি কুবের। যক্ষ কেন অভিশপ্ত হয়েছিল, কর্তব্য অবহেলার জন্য, সোজা প্রশ্ন এবং সোজা উত্তর, অর্থাৎ জাস্ট যে আগের যে জিনিসটা একটু মনে করানো। তারপরে প্রশ্ন করার সময় আরেকটা জিনিস যেটা লক্ষ্য রাখতে হবে, আমাদের চতুর্থ সাব স্কিল যেটা, শিক্ষার্থীনাম প্রতি ক্রিয়াম আধারিকৃত্য প্রগত প্রশ্নাহ, শিক্ষার্থীনাম প্রতিক্রিয়াম আধারিকৃত্য, অর্থাৎ আপনি যে প্রশ্নটা করলেন তা থেকে শিক্ষার্থীরা যে প্রতিক্রিয়াটা দিল, শিক্ষার্থীনাম প্রতিক্রিয়া দিল আধারিকৃত্য, তাকে আধার করে, অর্থাৎ তার উপর বেস করে প্রগত প্রশ্নাহা, পরবর্তী প্রশ্ন করা হবে। আপনি যে প্রশ্নটা করলেন তার শিক্ষার্থী যে উত্তরটা দিল, সেই উত্তরের বেসিসে আপনাকে নতুন প্রশ্ন করতে হবে। তাই এখানে দেখুন একদম অর্থাৎ উত্তরের উপরে প্রশ্ন। স্বাধিকার প্রমাত্তাহা বলতে কি বোঝানো হয়েছে,
যে উত্তর দিচ্ছে কি, সে একজন শিক্ষার্থী নিজের অধিকার অর্থাৎ কর্তব্য সম্পর্কে অসচেতন। তারপরে কি বলেছে, স্বাধিকার প্রমত্তঃ বলতে কাকে বোঝানো হয়েছে, যক্ষকে। এবার যে যক্ষকে উত্তর দিল সঙ্গে সঙ্গে ফিরে আসলো, যক্ষের বার্তা মেঘ কোথায় নিয়ে যাবে, অল্লকায়। অল্লকায় যক্ষের কে বাস করে, যক্ষপ্রিয়া। পরপর যে উত্তরটা দিচ্ছে সেখান থেকে প্রশ্ন, আবার সেই প্রশ্ন যে উত্তরটা দিচ্ছে সেখান থেকে প্রশ্ন। এই যে এটাকেই বলা হচ্ছে শিক্ষার্থিনাম প্রতিক্রিয়াম আধারিকৃত্য প্রগত প্রশ্নাহা। তার পরবর্তী যে সাব স্কিল, সেখানে আমরা চলে আসি অনুস্মারণম, অর্থাৎ সবশেষে অবশ্যই শিক্ষার্থীদের উৎসাহিত করতে হবে, তা না হলে তারা কিন্তু পরবর্তীতে আপনি যখন ক্লাসে প্রশ্ন করবেন তখন কিন্তু অবশ্যই আবার তারা প্রশ্ন উত্তর দেওয়ার জন্য যে উৎসাহ আগ্রহ সেটা হারিয়ে ফেলবে। সেজন্য এখানে বলা হয়েছে কি, শিক্ষক মহাশয় শিক্ষার্থীদের পাঠ্যাংশটির মূল্যায়ন করে উৎসাহমূলক বিশেষ কিছু কথা বলবেন, যেমন কি বেশ ভালো হয়েছে, আরো মন দিয়ে পড়বে এবং অন্যান্য প্রশ্নের উত্তরও তৈরি করবে। আর শিক্ষার্থীদের কাজ কি, শিক্ষক মহাশয়ের উপদেশ অনুযায়ী শিক্ষার্থীগণ উৎসাহ লাভ করবে এবং পাঠটি সর্বাপেক্ষা ভালো করে আয়ত্ত করবে। তো এখানে আমাদের কোয়েশ্চেনিং বা প্রশ্ন কারণ এই যে স্কিলটা এখানে শেষ হল। এর যে পরবর্তী বা থার্ড পয়েন্ট আছে সেটা হলো ইউজ অফ টিচিং এইডস, অর্থাৎ শিক্ষণ উপকরণানাম উপযোগঃ। অর্থাৎ আমাদের ক্লাসে যে ছবি বা কোনো মডেল আমরা যখন ক্লাসে নিয়ে যাব তখন সেটার কি করে সেটাকে সামনে আনবো, সেটার কি করে কখন সামনে আনবো, সেটার কি করে ব্যাখ্যা করব, তার যে প্রাসঙ্গিকতা সেটা কি করে স্টুডেন্টদের সামনে আমরা তুলে ধরবো, সেই বিষয়ে আমরা এক্ষেত্রে আলোচনা করছি। এখানে যে মোট 5টা সাব পয়েন্ট আছে সেটা কি আছে, বিষয়স্য প্রাসঙ্গিকতা, শিক্ষার্থিনাম সামর্থ্যানুযায়ী যথোচিতম, আগ্রহ চিন্তনায়োঃ সৃষ্টিঃ, যথা যথ প্রদর্শনম, উপযুক্ত ব্যবহারাঃ। প্রথমে কি আছে, বিষয়স্য প্রাসঙ্গিকতা, অর্থাৎ সেই যে বিষয়ে আমরা যখন টিচিং এইডসটা দেখাবো তার যে প্রাসঙ্গিকতাটা কি করে আনবো সেটা আমরা প্রথমেই একদম দেখব। শিক্ষক মহাশয় মেঘদূত কাব্যটি পড়াতে গিয়ে মেঘের সামগ্রিক চিত্রটি ব্যবহার করলেন এবং আলোচনার মাধ্যমে পাঠে অগ্রসর হলেন। কেমন, প্রথম প্রশ্ন, মেঘ কখন দেখতে পাওয়া যায়, বর্ষাকালে। তারপরে প্রশ্ন, যক্ষ প্রিয়তমার প্রতি মেঘের দ্বারা কি জানিয়েছিল, যক্ষের কুশল সংবাদ, অর্থাৎ যক্ষ যে কেমন আছে, কি ভালো আছে কি না আছে সেই সংবাদ যক্ষ প্রিয়তমার প্রতি জানিয়েছিল মেঘের দ্বারা। তারপরে কি হচ্ছে, কাব্যে গুহ্যক বলতে কার কথা বলানো হয়েছে, কাব্যে গুহ্যক শব্দের অর্থ গুহাবাসী যক্ষ। তারপরে যেটা সাব স্কিল আছে তার নাম হচ্ছে শিক্ষার্থীনাম সামর্থ্য অনুযায়ী যথোচিতম, অর্থাৎ শিক্ষার্থীদের মাত্রা অনুযায়ী যথোপযুক্ত শিখন, শিক্ষার্থীরা যতটা মাত্রায় শিখতে পারবে সেই অনুসারে। এখানে শিক্ষক কার্যক্রম হাতে কি বলা হয়েছে, মেঘদূত কাব্যটি একটি চিত্রাঙ্কন, স্বচ্ছ চিত্রাঙ্কন শিক্ষার্থীদের সামনে তুলে ধরতে হবে এবং বিস্তারিত বর্ণনা করতে হবে। যেহেতু প্রথমে আমরা বলা হলো মেঘের কথা, মেঘ সম্পর্কে প্রশ্ন করা হলো, এই যে আগের পার্ট আছে সেখানে বিষয় প্রাসঙ্গিকতা এখানে, আর সেই জন্য তারপরের ঠিক অনুসারে সেই যে শিক্ষার্থীরা যতটা তারা বুঝলো মেঘ সম্পর্কে, তারপরে একটি মেঘের চিত্র এখানে অঙ্কন করতে হবে। একটি মেঘের চিত্র এবং তার দিকে করজোড়ে প্রার্থনারত এক যক্ষের চিত্র অঙ্কন করে শিক্ষার্থীদের ভালোভাবে দেখিয়ে স্পষ্ট ধারণা দিতে হবে। এবং তারপরের পয়েন্ট কি আছে, আগ্রহ চিন্তনায়হ সৃষ্টি, অর্থাৎ আগ্রহ এবং চিন্তন দক্ষতা, শিক্ষার্থীদের মধ্যে যাতে এর প্রতি আগ্রহ জন্মায় এবং তারা যাতে এই বিষয়ে চিন্তন দক্ষতা করতে পারে, অর্থাৎ তাদের যেন চিন্তা ক্ষমতাটা বৃদ্ধি হতে পারে, তারা যেন এই বিষয়ে ভালো চিন্তা করতে পারে, সেদিকেও শিক্ষকের লক্ষ্য রাখাটা অবশ্যই কর্তব্য। সেজন্য প্রথমে কি করবেন, শিক্ষক মহাশয় আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব
শিক্ষার্থীদের আগ্রহ ও চিন্তন দক্ষতার বৃদ্ধি ঘটাবে। শিক্ষক মহাশয়ের আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব, অর্থাৎ যখনই তিনি ছবি দেবেন বা ছবি ব্ল্যাকবোর্ডে আঁকবেন, তখন তিনি শিক্ষার্থীদের সঙ্গে এটি ব্যাখ্যা করবেন, আলোচনা করবেন এবং তার যে প্রশ্নোত্তর, যেমন প্রশ্ন করা, উত্তর করা, এইভাবে আস্তে আস্তে প্রশ্নোত্তর করে তাদের প্রশ্নোত্তরের মাধ্যমে শিক্ষার্থীদের আগ্রহের ক্ষমতা বাড়াবে এবং তাদের চিন্তা করার দক্ষতাও বৃদ্ধি পাবে। আর এখানে শিক্ষার্থীদের কাজ হলো শিক্ষার্থীরা কাব্যপাঠ ও ব্যাখ্যা বিশ্লেষণে আগ্রহী হবে। তারপরের পয়েন্ট কি আছে, উপযুক্ত ব্যবহারাহ, অর্থাৎ সঠিক, অর্থাৎ উপযুক্ত ব্যবহার, অর্থাৎ সেই জিনিসটার উপযুক্তভাবে ব্যবহার করা। যে বিষয়বস্তুটি পড়ানো হচ্ছে তা সঠিক জায়গায় ব্যবহার করতে হবে এবং শিক্ষার্থীরা মনোযোগ সহকারে শুনবে। অর্থাৎ যে ছবিটা যে আঁকা হচ্ছে বা কোনো ছবি কেউ নিয়ে গেল বাড়ি থেকে, ছবি ছবি এঁকে, বা যদি কোনো মডেল নেওয়া হয়, সেটিও যখন ব্যাখ্যা করবে তার সঠিক সময় সেটাকে উপস্থাপন করতে হবে। তারপরে প্রশ্ন কি আছে, যথাযথ প্রদর্শনম, অর্থাৎ সেই যে প্রদর্শন যেটা দেখানো সেটা সঠিকভাবে করতে হবে। এখানে কি বলা হয়েছে, পাঠ্য বিষয়টি ঠিক যেভাবে অগ্রগতি হয়েছে তা শিক্ষক মহাশয় তুলে ধরবেন। যক্ষ কিভাবে প্রিয়া বিরহে কাতর হয়ে চেতন অচেতন ভুলে মেঘকে দূত হিসাবে নিয়োগ করেন, সেই জিনিসটা তিনি তুলে ধরবেন এবং শিক্ষার্থীরা মনোযোগ সহকারে সেটিও শুনবেন। তাহলে এটা হয়ে গেল আমাদের কোয়েশ্চেনিং, এটা হয়ে গেল আমাদের ইউজ অফ টিচিং এইডস। ঠিক আছে, অর্থাৎ কোনো শিক্ষণ যে উপকরণ, সেই শিক্ষণ উপকরণটি একজন শিক্ষক কিভাবে তুলে ধরবেন, কোন পরিস্থিতিতে, এবং তার ব্যাখ্যা করে কিভাবে প্রশ্নোত্তরের মাধ্যমে সেটিকে দেখাবেন, সেটি এখানে জানা হলো। এরপরে আমাদের আসছে অনুশিক্ষণ পাঠ পরিকল্পনা 4 বা 4। এর নাম হচ্ছে পুনর্বালনম বা প্রতিপোষণম, অর্থাৎ যাকে ইংরেজিতে বলা হচ্ছে যে রিইনফোর্সমেন্ট। অর্থাৎ দেখা গেল কোনো শিক্ষার্থী, আপনি প্রশ্ন করলেন ক্লাসে, সেই শিক্ষার্থীটা উত্তর দিল, সেই উত্তরের প্রতিপ্রেক্ষিতে আপনাকে উত্তর দিতে হবে, মানে ভালো হয়েছে, ঠিক হয়েছে, বা সুন্দর, ভালো, বা যদি কোনো ভুলও করে খুব রেগে যাওয়া যাবে, এটা ভুল হয়েছে তোমার, তুমি পরের দিন ক্লাস বাড়ি থেকে ভালো করে শিখে আসবে, বা আপনি ক্লাসে সেটা শিখিয়েও দেবেন। এরকম ভালো যে জিনিসগুলো, সেগুলো অবশ্যই তাদেরকে ফিডব্যাক দিতে হবে, তাদেরকে ইনফোর্সমেন্ট দিতে হবে। এর যে সাব পয়েন্টগুলো আছে সেগুলো কি কি, 1 নম্বর সকারাত্মক পুনর্বালনম, 2 अनुचित प्रतिक्रियायाः संशोधनं निर्मूलनं च, 3 प्रगत तथ्य अन्वेषणाय प्रेरणम, 4 सकारात्मक अशाब्दिक पुनर्बालनम, 5 प्रतिक्रियां कृष्णफलके लेखनम। এক্ষেত্রে যে উৎসাহগুলো আসছে সেগুলি একটার পর একটা এখানে, এক্ষেত্রে যে স্টেজগুলো পরপর এক করে দেখানো হয়েছে। 1 নম্বর স্টেজ কি আছে, সকারাত্মক পুনর্বালনম, অর্থাৎ প্রশংসামূলক শব্দ ব্যবহার, বাহ খুব ভালো, বাহ, এই যে যে জিনিসগুলো প্রশংসামূলক শব্দ ব্যবহার করা হচ্ছে, এখানে কি করতে হবে, যেমন এখানে প্রথমে বলা হয়েছে, প্রথমে কি বলে দেওয়া হয়েছে, শিক্ষক মহাশয় শিক্ষার্থীদের জন্য প্রশংসামূলক শব্দ বাক্যের ব্যবহার করবেন ও প্রশ্ন করবেন। যেমন কি প্রশ্ন করা হয়েছে, মেঘদূত কাব্যের রচয়িতাকে, একজন শিক্ষার্থী উত্তর দিলেন কালিদাস, আপনি কি বলবেন, বাহ সুন্দর হয়েছে, বসো। তারপরে আপনি প্রশ্ন করলেন কালিদাসের লেখা আরেকটি কাব্যের নাম বলো, তারপর শিক্ষার্থী উত্তর দিলেন কি, রঘুবংশ, তখন আপনি কি বললেন, বাহ খুব ভালো হয়েছে। তারপরে যেটা দেওয়া আছে যে এই রিইনফোর্সমেন্ট করার সময় আরো যে জিনিসগুলোর দিকে লক্ষ্য রাখতে হবে, সেগুলো একটার পর একটা স্টেজে করে দেওয়া আছে। অনুচিত প্রতিক্রিয়ায়াহ সংশোধনম নির্মূলনম চ, অর্থাৎ যে ভুল প্রতিক্রিয়াগুলো দেবে সেগুলোকে দূরীকরণ করতে হবে। অর্থাৎ
আপনি একটা প্রশ্ন করলেন, শিক্ষার্থী ভুল উত্তর দিল, সে ভুল উত্তরটাকে আপনাকে সংশোধন করে দিতে হবে, অর্থাৎ বুঝিয়ে দিতে হবে এটা ভুল, এবং সেই সঙ্গে তার সঠিক উত্তরটাও তাকে বলে দিতে হবে বা বুঝিয়ে দিতে হবে। এখানে কি লেখা আছে? শিক্ষক মহাশয় যে প্রশ্ন এবং আলোচনা করেছেন তা শিক্ষার্থী উপলব্ধি করতে না পারলে সংশোধন করে বলে দেবেন। আর শিক্ষার্থী কি করবেন? শিক্ষক মহাশয়ের কথাসমূহ শিক্ষার্থীরা ভালো করে শুনবে এবং ভুল প্রতিক্রিয়া যেন না হয় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবে। তারপরের পয়েন্ট আমাদের কি আছে? প্রগত তথ্য অন্বেষণায় প্রেরণাম। এটা একটা খুব ভালো পয়েন্ট। এর বাংলা যেটা হচ্ছে যে কোনো যে তথ্য দেওয়া হলো, আপনি যেটা ক্লাসে বোঝালেন বা পড়ালেন, সেটা সঠিক অন্বেষণ করার জন্য এবং তাকে মোটিভেশন দেওয়া, যে সে যদি বাড়িতে গিয়ে অন্য কারোর কাছেও এটা জিজ্ঞাসা করতে পারে বা সে অন্য কাউকে এটা বোঝাতে পারে যে এই গল্পটা সে পড়লো, সে অন্য একজন স্টুডেন্টকেও এটা বুঝিয়ে দেবে। এই যে জিনিসটা, এটা এটা করার জন্য শিক্ষার্থীদের প্রেরণা দিতে হবে। প্রগত তথ্য অন্বেষণায় প্রেরণা, যে তথ্য অন্বেষণের জন্য, কারণ সে যদি সঠিক তথ্য অন্বেষণ করতে না পারে সে কি করবে? অন্য কাউকেও বোঝাতে পারবে না বা নিজেও ঠিকঠাক বুঝতে পারবে না। এখানে পয়েন্টে কি লেখা আছে? শিক্ষক মহাশয় পাঠ্যাংশটি শিক্ষার্থীদের মধ্যে থেকে একজনকে বলতে বলবেন এবং অন্যদের সেই বিষয়টি উপলব্ধিতে কোনো অসুবিধা হলে তা বুঝিয়ে বলবেন। তাহলে একজন শিক্ষার্থী যতক্ষণ পর্যন্ত অন্য একজনকে বোঝাতে না পারছে ততক্ষণ পর্যন্ত তার বোঝানোটা বা তার নিজের বোঝাটা কখনোই সম্পূর্ণ হচ্ছে না। আর শিক্ষার্থীরা তখন কি করবেন? শিক্ষার্থীরা শিক্ষক মহাশয়ের কথা মতো পাঠদানে আগ্রহী হয়ে উঠবে এবং নেতৃত্ব দান করবে। কারণ আপনি যতক্ষণ একজন শিক্ষার্থীকে বলবেন যে তুমি শুধু বোঝো, ততক্ষণ তার যে বোঝার আগ্রহী হবে। তারপর যদি আপনি আগে থেকে বলে দেন এই যেটা আমি ক্লাসে পড়াচ্ছি এটা ক্লাসের শেষে আবার তোমাদের অন্য একজনকে বোঝাতে হবে বা ক্লাসের সহপাঠীদেরকে বোঝাতে হবে, তখন তার বোঝার আগ্রহ কিন্তু অনেক বেড়ে যাবে। সে সেই সমগ্র বিষয়টা আরো ভালো করে শুনবে, কোথাও প্রশ্ন হলে সেখানে জিজ্ঞাসা তো অবশ্যই করবে। এটা অবশ্যই একজন শিক্ষক হিসেবে দায়িত্ব এবং কর্তব্য। তারপরে কি আছে? সকারাত্মক অশাব্দিক পুনর্বানানম। এখানে দুটো বিশেষণ প্রয়োগ করা হয়েছে। একটা হচ্ছে পুনর্বালানাম, অর্থাৎ আমাদের বিশেষ্য, এবং সেই যে পুনর্বালান, সেই যে রিইনফোর্সমেন্ট, সেটা কেমন হবে? তার একটা বৈশিষ্ট্য দিয়ে যে সকারাত্মক, অর্থাৎ সদর্থক, ভালো। কখনো তাদের শিক্ষার্থীদের মেজাজ দিয়ে রেগে গিয়ে এরকম নয়। ভালো হয়েছে, তুমি যদি কেউ যদি ভুল বলে তাকে বলতে হবে না, আবার বাড়ি থেকে পড়ে আসতে হবে, এরকম ভাবে। অশাব্দিক মানে কোনো 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 রিয়েকশন যেমন ভালো হয়েছে ইত্যাদি বলা যায়। আরেকটা হচ্ছে অশাব্দিক, মানে কোনো শব্দ করে নয়। যেমন দেখা যাচ্ছে একজন শিক্ষার্থী ভালো উত্তর দিল, তখন তাকে একটু মুখে একটু মুচকি হাসি দিলেন, বাহ। বা আপনি সামান্য মাথা নাড়িয়ে তাকে যে প্রতিক্রিয়াটা দিলেন, যাতে সে বুঝলো যে যাতে সেই শিক্ষার্থী বুঝলো যে না, আমার যে উত্তরটা দিয়েছি সেই উত্তরটা খুবই সঠিক হয়েছে, ভালো হয়েছে, সেটা এখানে বলা হয়েছে। শিক্ষক মহাশয় শিক্ষার্থীদের উৎসাহ দিতে কিছু মনোরম শব্দ সদর্থক ভঙ্গিতে ব্যবহার করবেন। আর শিক্ষার্থীরা এখানে কি করবেন? শিক্ষার্থীরা মনোযোগ নিবেশ করবে। তারপরের পয়েন্ট কি আছে? প্রতিক্রিয়াম কৃষ্ণ ফলকে লেখনাম। কি বলেছে? কৃষ্ণ ফলকে লেখনাম। কৃষ্ণ ফলক শব্দের অর্থ হচ্ছে ব্ল্যাকবোর্ড। প্রতিক্রিয়াম মানে প্রতিক্রিয়া। তাহলে এখানে আপনি কি করছেন? আপনি প্রশ্ন করছেন শিক্ষার্থীকে, তারপর শিক্ষার্থীর যে উত্তরটা সেটা আপনি ব্ল্যাকবোর্ডে লিখবেন। প্রতিক্রিয়া বলতে সেই উত্তরটাকে ব্ল্যাকবোর্ডে লেখার কথা বলা হচ্ছে। এতে কি হয়? শিক্ষার্থীরা আরো অনেক বেশি আগ্রহ হয় এবং তাদের ভিতরে যদি কোনো ভুল হয় সে বিষয়ে সতর্ক থাকে। যেমন দেখা যায় কোনো শিক্ষার্থী বলার সময় সে কিন্তু আগে থেকে যদি জেনে যায় যে আমি যে উত্তরটা বলবো সেটা স্যার বা ম্যাডাম ব্ল্যাকবোর্ডে লিখবেন এবং সেটা যদি ভুল হয় তাহলে কিন্তু সবাই হাসবে। সুতরাং সেই জন্য সে খুবই ভালোভাবে উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং তার জন্য তাকে ভালোভাবে যখন ক্লাস আপনি করাবেন সেটাও কিন্তু তাকে ভালোভাবে শুনতে হবে। কারণ ভালোভাবে না শুনলে সে কখনোই ভালোভাবে উত্তর দিতে পারবে না।
এখানে লেখা হয়েছে কি, শিক্ষক মহাশয় প্রশ্নের উত্তরগুলি বোর্ডে লিখে দেবেন। যেমন কর্তব্যে অবহেলার জন্য যক্ষ কুবের কর্তৃক অভিশপ্ত হয়ে রামগিরিতে নির্বাসিত হন। ঠিক আছে। আর তারপরে শিক্ষার্থীরা প্রশ্নের উত্তরগুলি প্রথমে দেখবে, বুঝবে এবং না পারলে জিজ্ঞাসা করবে এবং খাতায় লিখে নেবে। তো এখানে আমাদের এই যে স্কিলটা অর্থাৎ রিইনফোর্সমেন্ট স্কিলটা এখানেই শেষ হলো। এরপরেই আমরা আসি মাইক্রো টিচিং এর একদম যে লাস্ট স্টেজ বা শেষ স্কিল, ইলাস্ট্রেশন। অনুশিक्षण पाठपरिकल्पना 5 दक्षतायाः नाम सो उदाहरणं व्याख्या। এর যে সাব স্কিল গুলো আছে সেগুলো আমরা একবারে দেখে নিচ্ছি। प्रासंगिक उदाहरणं पाठ्य विषय वस्तुनः स्वच्छ अवधारणा साधारणं सरलीकरणं शिक्षार्थिभिः सह अन्तःक्रिया विषयेण सह সম্বন্ধ স্থাপনম। প্রথমে কি বলা হয়েছে, প্রাসঙ্গিকা উদাহরণ অর্থাৎ প্রাসঙ্গিক উদাহরণ। অর্থাৎ আমরা যখন মূল বিষয়বস্তুটা, যেমন এই যে মেঘদূত এর যে মূল আমাদের টেক্সট অংশটা, সেটা যখন ব্যাখ্যা করা হবে তখন যে বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখতে হবে, সেগুলো যে বিষয়গুলো অবশ্যই দেখা উচিত, মনে রাখা উচিত, সেই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করা হচ্ছে। প্রথমে কি বলা হয়েছে, প্রাসঙ্গিক উদাহরণ। মানে এই যে মেঘদূত এরকম টাইপের আর কি গল্প আছে, তা সেটা এখানে একবার বলতে হবে, আলোচনা করতে হবে। কি বলা হয়েছে, শিক্ষক মহাশয় মেঘদূত কাব্যটি পাঠদানে প্রাথমিক কিছু বিষয়ের অবতারণা করবেন। যেমন মেঘদূত একটি গীতিকাব্য, সেরূপ আরেকটি গীতিকাব্য হলো গীত গোবিন্দম। আর শিক্ষার্থীরা কি করবেন, সেই বিষয়গুলি ভালো করে শুনবে এবং খাতায় নোট করে রাখবে। তারপরে যে স্কিলটা দেখাচ্ছে সেটা কি আছে, পাঠ্য বিষয়বস্তুনঃ স্বচ্ছ অবধারণা, অর্থাৎ বিষয়বস্তু সম্পর্কে পরিষ্কার ধারণা। অর্থাৎ যে বিষয়টা এখানে পড়ানো হচ্ছে অর্থাৎ মেঘদূতম, সেই মেঘদূত সম্পর্কে পরিষ্কার ধারণা যেন শিক্ষার্থীদের ভিতরে দেওয়া হয়। একজন আপনি যখন ক্লাসে পড়াবেন তখন মেঘদূত সম্পর্কে কি জিনিস, সেটা কে লিখেছে, কোথা থেকে আসলো, কি উদ্দেশ্যে, এই যে স্বচ্ছ ধারণাটা, কারণ কোনো বিষয়ে স্বচ্ছ ধারণা না থাকলে শিক্ষার্থীরা কিন্তু কখনোই সেই বিষয়টি বুঝতে আগ্রহী হবে না। এটা আমাদের অবশ্যই মনে রাখা দরকার। এখানে কি বলা হয়েছে, শিক্ষক মহাশয় সমগ্র কাব্যটি সারমর্ম করে বলবেন এবং শিক্ষক মহাশয়ের বক্তব্য শিক্ষার্থীরা মন দিয়ে শুনবেন। যেমন এখানে সারমর্মটা করে দেওয়া হয়েছে, প্রিয়া বিরহে কাতর যক্ষ চেতন অচেতনের ভেদ ভুলে গিয়ে একটি মেঘকে তার প্রিয়ার কাছে কুশল বার্তা প্রেরণের জন্য নিবেদন করতে থাকে। প্রিয়া বিরহ তাকে এতটাই কাতর করে তুলেছিল। এই যে বেসিক কনসেপ্টটা, মূল জিনিস, তাকে সেই ধারণাটা অবশ্যই শিক্ষার্থীদের মধ্যে মানে শিক্ষার্থীদেরকে বোঝাতে হবে। তারপরে কি বলছে, সাধারণম সরলীকরণম, অর্থাৎ সাধারণ এবং সরলীকরণ করা, মানে যে মূল যতটুকু আমাদের বিষয় আছে পড়ানোর বোঝানোর, সেটাকে একদম সাধারণ এবং সহজ করে দেওয়া, একদম সোজা জলের মতো ভাষায় করে বোঝানো, খুবই সরল করে বোঝানো, বোঝানোর মধ্যে যেন কঠিনতা না থাকে। এখানে কি বলা হয়েছে, শিক্ষক মহাশয় আলোচ্য বিষয়টি সহজ সরলভাবে পাঠদানে অগ্রসর হবেন এবং প্রশ্ন করবেন। আর শিক্ষার্থী শিক্ষক মহাশয়ের আলোচনা মন দিয়ে শুনবে এবং প্রশ্নের উত্তর দেবে। তারপরে কি বলা হয়েছে, শিক্ষার্থীভিः সহ অন্তঃক্রিয়া। এক্ষেত্রে প্রত্যেকটা মানে বেশিরভাগ শিক্ষকেরই এটা করা উচিত, এবং কারণ এইটা না করলে কখনোই একটি ব্যাখ্যা সম্পূর্ণ হয় না। আপনি ক্লাসে পড়াচ্ছেন, আপনি এক নাগাড়ে একটানা বলে যাচ্ছেন, এটা কখনো ব্যাখ্যা সম্পূর্ণ হবে না। আপনি কিছুটা বললেন, আবার একটু প্রশ্ন করলেন,
আপনি কিছুটা বললেন, তার ভিতরে একটা প্রশ্ন করলেন, মানে স্টুডেন্টের সঙ্গে আপনার সঙ্গে যেন মিথস্ক্রিয়াটা হয়, না হলে কমিউনিকেশন কিন্তু ওয়ান হয়ে যাবে। আপনার সঙ্গে শিক্ষার্থীদের যে যোগাযোগ সেটা একমুখী হয়ে যাবে। ব্যাখ্যাকরণের সময় কখনোই যোগাযোগ একমুখী হওয়া যাবে না, যোগাযোগ দ্বিমুখী হবে। তাহলে সেই ব্যাখ্যাকরণ বা সেই বোঝানোটা ইফেক্টিভ, অর্থাৎ অনেক বেশি প্রভাবীমূলক হবে। না হলে আপনি যদি বোঝাতেই থাকেন, স্টুডেন্টরা কতটা আগ্রহী হলো আপনিও বুঝতে পারবেন না, এবং আপনি যে একটু পরে প্রশ্ন করবেন সেটাও শিক্ষার্থী কখনোই তার ধারণাতেই থাকবে না। কিন্তু আপনি যদি প্রশ্ন করেন, শিক্ষার্থীরা অবশ্যই, কারণ তার মনে হবে যে একটু পরেই আমাকে প্রশ্ন করবে, অর্থাৎ জিনিসটা আমাকে ভালো করে বুঝে নিতে হবে। কারণ ক্লাসে সকল শিক্ষার্থী সমান হয় না। যারা প্রথম দিকে বেঞ্চে বসে তারা যথেষ্ট ভালো, কিন্তু যারা পিছন দিকে বসে তারা ক্লাসে মনোযোগ হয় না, মনোযোগ দিতে চায় না, দুষ্টুমি করে, তাদেরকেও বোঝানোটাও কিন্তু একই সাথে কর্তব্য। আপনি যদি যখন একটানা আপনি অর্থাৎ বক্তৃতা পদ্ধতির মাধ্যমে যখন একটানা বুঝিয়ে যাবেন, তখন কিন্তু কখনোই সেটা সম্পূর্ণ হবে না। আপনি মাঝে মাঝে প্রশ্ন করবেন। এই জন্যই কথা বলেছে শিক্ষার্থীভি সহ অন্তঃক্রিয়া, অর্থাৎ শিক্ষার্থীদের সঙ্গে একটা মিথস্ক্রিয়া। প্রশ্ন করবেন, আবার তারা উত্তর দেবে, তারপর আপনি আবার বোঝাবেন, এইভাবে একটা না। এখানে কি বলা হয়েছে, শিক্ষক মহাশয় আলোচ্য কাব্যের আলোচনা এবং শিক্ষার্থীদের মনোভাব বিষয় দুটিকে সংযোগ সাধন করবেন। এক্ষেত্রে শিক্ষক শিক্ষার্থী প্রশ্নোত্তর পর্ব করবেন, আর শিক্ষার্থীগণ শিক্ষক মহাশয়ের বিষয় শুনবে, প্রশ্ন উত্তর পর্বে অংশগ্রহণ করবে। যেমন মেঘদূত কাব্যের সারমর্ম বলতে পারবে, হ্যাঁ পারবো। তারপর কি বলা হয়েছে, একদম শেষ যে বিন্দু, বিষয়ানা সহ সম্বন্ধ স্থাপন, বিষয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। শিক্ষক মহাশয় কাব্যটির বিষয় উপলব্ধি করতে একটি যথোচিত চিত্র ব্যবহার করবেন, এবং শিক্ষক মহাশয়ের আলোচনা শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে শুনবে এবং চিত্রটি উপলব্ধি করার চেষ্টা করবে। এই যে এখানে বলা হয়েছে বিষয়ানা সহ সম্বন্ধ স্থাপন, অর্থাৎ যে চিত্রটা যেটা আপনি দেবেন, চিত্র বা ছবি আঁকবেন ব্ল্যাকবোর্ডে, বা ছবি নিয়ে আসবেন, বা কোনো মডেল দেবেন, সেটার সঙ্গে যেন আপনি যে বিষয়টা পড়াচ্ছেন তার সঙ্গে যোগাযোগটা স্থাপন করে দেবেন। কারণ দেখা গেল অনেক সময় দেখা যায় ছবি এমন আঁকানো হয় যার সঙ্গে হয়তো যে টপিক পড়ানো হচ্ছে তার মিল থাকলো না, বা মিল থাকলেও সামান্য মিল থাকলো, তো সেক্ষেত্রে কিন্তু শিক্ষার্থীদের বোঝার ব্যাপারে খুবই অসুবিধা হয়ে যাবে, কারণ তারা ঠিকমতো বুঝতে পারবে না, এবং তার ফলে তারা নিজেদের আগ্রহগুলো হারিয়ে ফেলবে, যে এটা যেন অন্যরকম লাগছে। এই বিষয়ে আমাদের অর্থাৎ শিক্ষকদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এখানে সব শেষে একটা বিষয় বলা অবশ্যই কর্তব্য। এখানে মনে হতে পারে অনেকের যে মাইক্রো টিচিং এর এই যে 5টা স্কিল, ইন্ট্রোডিউসিং দ্য লেসন, কোয়েশ্চেনিং, ইউজ অফ টিচিং এইডস, রিইনফোর্সমেন্ট এবং ইলাস্ট্রেশন, এটা হয়তো ক্লাসরুমে যখন একসাথে ক্লাস হবে 40 মিনিটের একটা ক্লাস, সেটা হয়তো পরপর এটা ব্যবহার হবে, তা কিন্তু নয়। একটা ক্লাসে এই 5টা জিনিস থাকে এবং সেটা বিভিন্ন সময়ে ইউজ করা হতে পারে। যেমন কোশ্চেনিং ব্যাখ্যার মধ্যেও হবে, আবার ব্যাখ্যা শেষ হয়ে গেলেও হবে। যেমন ইউজ অফ টিচিং এইডস, এটা তো সবসময় হবে, ইন্ট্রোডিউসিং দ্য লেসনও থাকবে, ব্যাখ্যাকরণের সময়ও থাকতে পারে, আবার শেষে যখন প্রশ্ন করা হবে তার মধ্যেও থাকতে পারে। কিন্তু প্রত্যেকটা যে স্কিল, এগুলো প্রত্যেকটা স্কিল এটা যে পরপর হতে হবে ক্লাসে এমন কোনো ব্যাপার নয়। প্রত্যেকটা যে স্কিল এখানে দেওয়া আছে সেই স্কিলগুলোকে আলাদা আলাদাভাবে নজর দেওয়া, আলাদা আলাদাভাবে প্রত্যেকটা জিনিসের প্রতি সতর্ক থাকা, এই জন্য প্রত্যেকটা স্কিল এখানে আলাদা করা হয়েছে। এবং বারবার বলে দিচ্ছি, এই 5টা স্কিল মানে কিন্তু এটা নয় যে এই 5টা স্কিলই পরপর একটা ক্লাসে পড়াতে হয়, তা কিন্তু কখনোই নয়। এখানেই মাইক্রো টিচিং শেষ করছি।